আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার সাথে থেকে আমার কথা শোনার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা যে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি বলছি, বা অনেকে হয়তো জানেনও ব্যাপারটা, যে জঙ্গি আক্রমণের সম্ভাবনা বাংলাদেশে, এটা আসলে আমার কথা না। এটা আপনারা জানেন যে গত 3-4 দিন যাবৎ বিভিন্ন নিউজ, এবং সবচেয়ে বড় নিউজ যেটা, সেটা হচ্ছে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী নামে এক ভদ্রলোক, তার পত্রিকাতে একটা নিউজ ছাপা হয়েছিল যেখানে বলা হয়েছিল জঙ্গি কানেকশনের সম্ভাবনায় বিমান বাহিনীতে সর্বোচ্চ সতর্কতা চলছে। এবং তিনি গতকাল আরেকটা নিউজ করেছেন এবং আজকেও একটা নিউজ করেছেন, পুরোটাই এই জঙ্গি কর্মকাণ্ডের উপরে বাংলাদেশে কি অবস্থা চলছে। এরপরে আপনারা এই যে এখন যেটা দেখছেন আমার পেছনে, পুলিশের যে সতর্কবার্তা, সারা বাংলাদেশে পুলিশকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। তাও বলা হয়েছে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে, এবং সেখানে বলা হয়েছে 2 জন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা বা কিছু, তাদের সাথে জঙ্গি সম্পৃক্ততার কিছু গোপন নথিপত্র সরকারের হাতে গেছে। তবে এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার 2024-এর 5ই আগস্টের পরবর্তী যেভাবে বিভিন্ন আপনার জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, গত 2 বছরে যেভাবে জঙ্গি উৎপাত বেড়েছে, তাতে আপনার সামান্যতম হলেও আঁচ করতে পারেন। যেটা আমরা এতদিন বলার পরও অনেকে বলেছে যে দৌর ভাই, এটা আপনাদের প্রভাগান্ডা বা আওয়ামী লীগের প্রভাগান্ডা, না দেশে মৌলবাদী নাই, দেশে ওই নাই সেই নেই। এরপরেও আপনারা দেখেছেন যে পাকিস্তানের তেহরিকি তালিবান টিটিপির সাথে একত হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ভিতরে সাথে যুদ্ধ করতে গিয়ে 3 বা 4 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ভারতে আপনার মার্সেনারি গ্রেপ্তার হয়েছে 7 জন, এর মধ্যে 35 জন আবার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, যেখানের মধ্যে প্রায় 13 জনই বাংলাদেশি জঙ্গি। সব কাহিনী মিলে একটা বিতিবিচ্ছিরি অবস্থা। তার আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী কে। তবে আমার কাছে যতটুকু খবর আছে তাতে আপনাদের বলি, নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর বাবা একসময় র, মানে ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা, পৃথিবীর বিখ্যাত 5টা গোয়েন্দা সংস্থার ভিতরে র একটা। আবার রকে হেল্প করে কিন্তু আপনার কেজিবি, মানে সাবেক রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা কেজিবি, এবং মোসাদ, ইসরায়েলের মোসাদ। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যদি বলা হয় এখন, নাম্বার 1-এ মোসাদ আছে, এরপর আছে সিআইএ, এরপরে কেজিবি আছে, টার্কির আছে, এবং র আছে। তো এই রয়ের চিপ চিপ না, রয়ে খুব ভালো পজিশনে কাজ করতে হচ্ছে চন্দ্রনন্দীর বাবা, এবং উনি কাজ করতে হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই বেলটার ভেতরেই উনি কাজ করতেন, যার কারণে ওনার কানেকশন ছিল কিন্তু প্রচুর, প্রচুর কানেকশন এইসব দেশের সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের সাথে, খুব ভালো কানেকশন। ওনার বাবা চাকরি নিয়ে মারা গিয়েছেন সম্ভবত, কিন্তু ওই কানেকশনের 99% এখন চন্দন নন্দীর সাথে আছে, উনি জানেন। ওনার বাবা এত বড় ইয়ে ছিলেন, কিন্তু কারো না কারোর সাথে তো ওনাদের পরিচয় আছেই। আর সেই পরিচয়ের সূত্র ধরে হয়তো উনি খবরগুলো অনেক আগেই পেয়ে যান বা পাচ্ছেন, যার কারণে উনি কিন্তু এই নিউজটা ফ্লাশ করেছিল যে জঙ্গি আক্রমণ। বাংলাদেশ সরকার এখন যেটা বলছে পুলিশকে, যে সেটা হচ্ছে যে, বা আপনার নর্থ ইস্ট নিউজে যেটা উঠেছে, সেটা হচ্ছে শাহবাগ, সংসদ ভবন সহ আরো কিছু সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গি হামলা হইতে পারে। তো আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে, কোত্থেকে পেয়েছি ভাই এটা জিজ্ঞেস করবেন না প্লিজ। এই খবরগুলোর মধ্যে হচ্ছে যে রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর হতেও পারে, নাও হতে পারে, এটা 50-50 চান্স। তবে রেলওয়ে এবং বিমানবন্দর এটাও খুব হাইলি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আপনার খবরে দেখেছেন যে ঢাকা, চট্টগ্রাম এবং যশোর, এই 3 জায়গার বিমান বাহিনীর যে ঘাঁটিগুলো আছে এগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এখান থেকে সম্ভবত আপনার 7 বা 8 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে চোখে চোখে রাখা হয়েছে। সকলের ছুটি বাতিল করে দিয়েছে, সমস্ত মোবাইল ফোন একসাথে আপনার নিয়ে নিয়েছে। তার মানে একটা রেড অ্যালার্ট আছে।
এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের পর থেকে সেনাবাহিনী কিন্তু রাস্তা থেকে উঠে না, সেনাবাহিনী কাজ করছে। তবে এখনকার যে রিপোর্ট সেটা শুধুমাত্র বিমান বাহিনী না, বিমান, নৌ এবং সেনা তিন জায়গাতেই আছে এই এই গোষ্ঠী। এবং এইখানে সরকার যেটা বলছে 2 জনের পাওয়া গেছে যারা সাবেক, তা নয়, সাবেক কর্মকর্তার মধ্যে এর আগে আরেকজন সেনা কর্মকর্তাকে আমেরিকা পর্যন্ত পুরস্কার ঘোষিত কি জিয়াউল হক বা কিছু একটা নাম, তাকে এখনো ধরা যায়নি। এছাড়া অনেক জঙ্গি বেরিয়ে এসেছে, আপনারা জানেন। তবে যতটুকু খবর, তার মধ্যে বিমান বাহিনীর 15 জন, নৌবাহিনীতে আছে 5 জন এবং সেনাবাহিনীতে আছে 20 জন, মোট 40 জন এই সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ডের কারণে ওনারা এখন হয়তো গৃহবন্দী, জেলবন্দি তো হবে না, আর এরা যেহেতু এখনো সামরিক কর্মকর্তা, মানে ওনাদের আন্ডারে আছেন। এবং ওনাদের যা ফাইলপত্র ঘাটাঘাটি করা আছে তাতে দেখা গেছে যে ঠিকই আছে, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক তালিবানের সাথে ওনাদের একটা সম্পর্ক আছে। ওনারা তাদের কাছ থেকে ট্রেনিং পেয়েছেন, তাদের ট্রেনিং দেন বিভিন্নভাবে। বাংলাদেশে পাকিস্তানের তেহরিক তালিবানের অনেকেই আসছেন, সেইখানেও ট্রেনিং নিয়েছেন। এটা কোথায় ট্রেনিং হয়, কি হয়, সেটা গোয়েন্দারাই বলতে পারে। এখন আমি বা আপনি যদি বলি এটা আসলে ঠিক হবে না। তো এই ঘটনায় এবং তারা বাংলাদেশে কিছু একটা ঘটাতে চলেছে। এখন কি ঘটাতে চলেছে বা কি হবে, কত লোক মারা যাবে, সেটা উপরওয়ালাই জানে। কিন্তু কিছু একটা ঘটনা, কারণ এখানেও ডিপ স্টেটের খেলা আছে। আপনাদের যদি ছোট করে একটা কথা বলি, যে নির্বাচনের আগে একসময় আপনারা জানতেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে ইলেকশন করার একটা কথা চলছিল। কিন্তু সেখানে যতটুকু শুনেছে যে আওয়ামী লীগ নেত্রী রাজি হয়নি, তার কারণ হচ্ছে যে ওদের যে সংকল্প ছিল সেখানে ওরা জামাতকে ক্ষমতায় আনতে চেয়েছিল, ডিপ স্টেট, নেত্রী রাজি হয়নি। যেটা আপনারা শুনে থাকবেন হয়তো, জামাতকে রাজি হয়নি। আবার জামাত ওইদিকে ইন্ডিয়া ভারত বর্ডারের সব অঞ্চলে সবগুলোতে জিতেছে, মমতা দিদির অবদান নাকি শোনা যাচ্ছে। তো এইসব কারণ মিলে সম্ভবত আপনার ওই ডিপ স্টেটের ওই খেলা, যে চায়নাকে বাধা দিতে হবে। সুতরাং চায়নাকে বাধা দিতে হইলে কি করতে হবে, চায়না যাতে বাংলাদেশের দিকে না আসতে পারে, বা ভারত যাতে বাংলাদেশ, মানে বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতকে অস্থিতিশীল করা, আর এইদিকে ওরা এখানে থেকে চায়নার উপরে চোখ রাখা। এটা হচ্ছে মূল কাহিনী। আর যদি এইসব সন্ত্রাসী আক্রমণ বা জঙ্গি আক্রমণ না করতে পারে, তাহলে আমেরিকা খুব দ্রুত বাংলাদেশে ঢোকা সম্ভব না। ওইদিকে মায়ানমারের যে গোষ্ঠীগুলা এখন যুদ্ধ করছে, যাদের এখন দরকার চট্টগ্রাম সহ 7 সিস্টারের কিছু অংশ এগুলো দখল করা, মানে একটা জিও পলিটিক্স, একটা বিশাল খেলা চলতেছে। তবে এটা যে কালকে হয়ে যাবে, পরশু হয়ে যাবে, বা 2 মাস 2 বছরের ভেতর হবে তা না। এগুলো প্ল্যান চলে 10-12 বছর, 15 বছরও লাগে। কিন্তু দেশ অস্থিতিশীল করে ফেলার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঘটতে পারে। তবে এটা মানে সময় আর বেশি দিন নাই, খুব সহসাই হয়তো বড় কিছু ঘটবে। যার কারণে বিভিন্ন পত্রিকায় নিউজ হচ্ছে এখন পুলিশকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে। সেটা সব বিষয় মিলে আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রাখেন। কোথায় কি দেখেন, কোথায় কি হচ্ছে, আসলে এগুলো একটু নিজেরাও খবর রাখেন, পারলে আমাদেরও জানান, প্রশাসনকেও জানান। জঙ্গি হামলা থেকে দেশ বাঁচাতে হবে। জঙ্গি হামলা হলে আপনি আমি সবারই ক্ষতি। দেশ যখন জঙ্গিবাদের দিকে যায় তখন সবার ক্ষতি হয়। যেমন আফগানিস্তান দেখেন, আজকের সিরিয়া দেখেন, ইরাক দেখেন, পাকিস্তান দেখেন। প্রতিদিন বোম ফুটে, মসজিদে বোম ফুটে, স্কুলে বোম ফুটে, ছাত্রছাত্রী মারা যায়, বাচ্চারা মারা যায়, শিশুরা মারা যায় প্রচণ্ড। এটা তো পুরোটা ডিপ স্টেটের খেলাই চলে। কারণ আমেরিকা, তারা যখন তাদের স্বার্থ হাসিল করতে হয় সেই দেশে ইসলামী মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান ঘটায়, এবং সেটাই হয়তো ঘটছে। পাকিস্তানও এটার পেছনে আছে হয়তো। তবে তেহরিকি তালিবান যেহেতু পাকিস্তান সরকারকে নাকে দম করে রেখেছে, সুতরাং সেটা এখন এইখানে বাংলাদেশে এসে তারা কি করবে সেটা হচ্ছে মূল বিষয়। তবে অবস্থা খুব সঙ্গীন। আপনাদের 40 জন সামরিক কর্মকর্তা, আর্মি নেভি বিমানে 40 জন স্টিল নাও তারা কাজ করে। এই ধরনের 40 জনের উপরে নজর রেখেছে সামরিক গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, সবাই। এবং সারা বাংলাদেশে পুলিশকে রেড অ্যালার্ট করা হয়েছে। শুধুমাত্র সংসদ ভবন বা ইয়ে নয়, আপনার কি বলে শাহবাগ না, সরকারি কোনো যে স্থাপনাগুলো বলা হচ্ছে, এছাড়াও মানুষ যাতে প্যানিক না হয়, যার কারণে বলা হয়নি রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌপথ এবং কিছু স্কুল,
মাদ্রাসা স্কুলও এই অঘটন ঘটতে পারে। চোখ কান খোলা রাখুন, দেখতে থাকি, আমরা খবর পেলে আপনাদের জানাবো। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। দর্শক, আপনি যে দল করেন, যে মত করেন, আপনি যদি সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের একজন বিবেকবান মানুষ হন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, আমি বলছি যে দেশের এই সংকটকালে বিএনপি এখন শাসক দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই শাসক দলের আওয়ামী লীগের কাছে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ আওয়ামী লীগের আছে বাংলাদেশের অর্ধেক জনগণ। এই জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে যদি আজকে এই পরিস্থিতি বিএনপি মোকাবেলা না করে, তাহলে বিএনপির কপালে দুঃখ আছে। শুধু দুঃখ বলে একটা দাড়ি দিয়ে বা একটা ফুল স্টপ দিলে হবে না, দুঃখটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এগুলো আমরা বলছি, আমরা ফিল করছি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এই কথাগুলো বলবার চেষ্টা করছে। আজকে খুব ভোরবেলা বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজির একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ক্রাইসিস গ্রুপ আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি অলাভজনক বৈশ্বিক বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। আমরা বলতেই পারি যে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসতে চলেছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজির এই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর বিশ্লেষণ। গত 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের এক বিশাল মাইল ফলক হলেও বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে পথ কতটা পিচ্ছিল এই প্রতিবেদনে সেটি উঠে এসেছে। এবং কেন বলা হচ্ছে টিকে থাকতে হলে বিএনপিকে হয়তো আওয়ামী লীগের শরণাপন্ন হওয়া বা সমঝোতার পথে হাঁটতেই হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। আজকের ভিডিওতে আমরা আইসিজির পুরো প্রতিবেদনের আলোকে দেখতে চাই যে আমাদের কথার সাথে আইসিজির কথাটা কতটা মিলছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনে পরিষ্কার বলেছে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল এই সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা। 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। যদিও সহিংসতা ও বাধার আশঙ্কা ছিল, কিন্তু তারপরেও একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। আইসিজি বলছে এই সরকারের প্রতি জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, তবে প্রশ্ন উঠছে সক্ষমতা নিয়ে। আইসিসি যদিও বলছে এই সরকারের উপর জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, ওই অর্থে আমরা কাগজে কলমে কি দেখাচ্ছি, কাগজে কলমে ভোট হয়েছে, ভোটের উপস্থিতি হয়েছে এবং এই সরকারের যে দলটি বিএনপি সেটা বেশ বড় ধরনের একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখানে কে অংশগ্রহণ করলো না করলো সেটি বিবেচনায় নেয়নি আইসিজি। তার প্রেক্ষিতেই বলছে যে সমর্থন এবং ম্যান্ডেট রয়েছে। তবে প্রশ্ন উঠছে এই যে জনসমর্থন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণে অনেকের মনেই সংশয় আছে, তারা কি জনগণের এই বিশাল প্রত্যাশা পূরণ করতে পারবে। অতীত কর্মকাণ্ড মানে অতীতের বিতর্কিত বলতেও প্রায় 2 দশক আগের সর্বশেষ বিএনপির শাসন 2001-06 আমলকে মানুষ বিবেচনায় নিচ্ছে যে বিএনপি কি এই জনপ্রত্যাশা পূরণ করতে পারবে। এবং আজকে ভঙ্গুর দেশ এক প্রকার, আজকে যদি বলেন যে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী যে ভঙ্গুর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সব কিছু নতুন করে গড়ে তুলতে হচ্ছিল। আজকেও কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। এগিয়ে গিয়ে এই যে মাঝখানে যে ইউনূসের শাসনটি, এই শাসনটি আমাদেরকে বহু পিছিয়ে দিয়েছে। এই অর্থে আজকে যদি 72-এর সাথে তুলনা করেন, 72-73-এর সাথে, তার চাইতে কোনো অংশে কম না। এই ভঙ্গুর দেশটাকে কি বিএনপি গড়তে পারবে, এটা জনমনে প্রশ্ন এবং আইসিজিও এই প্রশ্নটা তুলছে। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক নানা রকম ক্রাইসিস যুক্ত হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে। নতুন সরকারের শপথ নেওয়ার 2 সপ্তাহের মধ্যেই শুরু হওয়া ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত বাংলাদেশের জন্য
মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। আইসিজির মতে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি এখন চরম ঝুঁকিতে। জ্বালানির দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে বিএনপির জন্য সবচাইতে বড় পরীক্ষা। ইউনূস সরকারের আমলের অব্যবস্থাপনা কাটিয়ে উঠে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে না পারলে জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আইসিজির প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে মাত্র 6টি আসন পেয়েছে, তাও জামাতের সাথে সমঝোতা করে। অথচ জামাত তাদের ইতিহাসের সেরা একটা আর্টিফিশিয়াল ফল করেছে। এখন প্রশ্ন হলো, আন্দোলনের জুলাই সনদের আমূল সংস্কারের দাবিগুলো বিএনপি কতটা বাস্তবায়ন করবে? এই প্রতিবেদনে বলা হয়েছে কিছু সুদূর প্রসারী পরিবর্তনের বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে, যা ভবিষ্যতে অস্থিরতা তৈরি করতে পারে। এই প্রতিবেদনে খুব উল্লেখযোগ্য একটি বিষয়, এই নানা বিষয়ের চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আইসিজি বলছে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের একটি বিশাল সমর্থন ভিত্তি রয়েছে। তাই দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে দূরে রাখা বাস্তবসম্মত নয়, বরং এতে অস্থিরতা ও সহিংসতার ঝুঁকি বাড়বে। প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে বিএনপি সরকারের উচিত হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা। তবে শর্ত হলো নেতৃত্বে পরিবর্তন। এটি যদিও আইসিজি বলছে, কিন্তু এটা আওয়ামী লীগের জন্য কতটা গ্রহণযোগ্য সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে আইসিজি এমনটা বলছে যে জনরোষ আছে, আইনি দণ্ড রয়েছে। এখন আজকের বাংলাদেশে এতদিন পরে এসে তার বিরুদ্ধে কি জনরোষ আছে, কতটা জনরোষ আছে এবং আইনি দ্বন্দ্বটাও প্রশ্নবিদ্ধ দণ্ড। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ড, এই ট্রাইব্যুনালটাই তো প্রশ্নবিদ্ধ। সেই ট্রাইব্যুনালের দণ্ড কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও প্রশ্ন আছে। আইসিজি মনে করে যদি শেখ হাসিনার পরিবর্তে সজীব ওয়াজেদ জয় বা অন্য কেউ নেতৃত্বে আসেন এবং দলটি যদি অতীতের ভুলের দায় স্বীকার করে, তবেই তাদের বৈধতা ফিরে পাওয়া সহজ হবে। অতীতের ভুল কি ভুল? জুলাই আগস্টে ওই যে রাষ্ট্রকে রক্ষা করা, এটা কোনো ভুল না। আইসিজির এই কথার সাথে অন্ততপক্ষে আমরা একমত নই। জুলাই আগস্টে শেখ হাসিনা, আওয়ামী লীগ, সেই সরকার ছিল রাষ্ট্র, আর রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী সংগঠন বলি, ব্যক্তি বলি, তারা সংগ্রাম করেছে। একটা পর্যায়ে রাষ্ট্রেরও অনেক অর্গান ওই তাদেরকে সমর্থন দিয়েছে। সেনাবাহিনীর কথা যদি বলেন, সমর্থন দিয়েছে। এখানে ভুলের কিছু নেই। হ্যাঁ, আওয়ামী লীগের 16 বছরের শাসনে যদি কিছু ভুল থাকে সেটার জন্য অবশ্যই হ্যাঁ ভুল স্বীকার করতে হতে পারে, যে আমরা ভুল করেছি, আমাদের এখানে দুষ্ট লোক এসে দুষ্টুমি করেছে, গুপ্ত জামাত শিবির এসে ঢুকে নানা রকম অপকর্ম করেছে, আমরা বুঝতে পারিনি, ভবিষ্যতে আমরা দেশ চালাবো, এগুলো মাথায় নিয়ে এগুলো কথা বলতেই পারেন, বলা হতেই পারে। এর বাইরে আইসিজি একটি অত্যন্ত সংবেদনশীল দিকে আঙ্গুল তুলেছে। অন্তর্বর্তীকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত হাজার হাজার আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে অনেক ক্ষেত্রে ভিত্তিহীন মামলা হয়েছে। অনেককে 18 মাসের বেশি সময় ধরে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ক্রাইসিস গ্রুপের স্পষ্ট আহ্বান, বিএনপি সরকারকে এই মামলাগুলো পর্যালোচনা করতে হবে। বিচার বিভাগকে যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না করা হয় তা নিশ্চিত করতে হবে। এমনকি দলের ভেতরকার বা ডানপন্থী জোটের চাপ থাকলেও বিএনপিকে উদারতা দেখাতে হবে, যাতে দেশ অস্থিতিশীল না হয়। প্রতিবেদনের শেষ অংশে বলা হয়েছে, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন দূর করা এখন বিএনপির অগ্রাধিকার হওয়া উচিত। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অভ্যন্তরীণ ক্ষেত্রে পুলিশ বাহিনীর পুনর্গঠন এবং উগ্রবাদ বা রোহিঙ্গা সংকটের মতো ঝুঁকি মোকাবেলায় বিএনপিকে কঠোর হতে হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিবেদনটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জয়ী হওয়ার চেয়ে রাষ্ট্র পরিচালনা এবং স্থিতিশীলতা বজায় রাখা অনেক বেশি কঠিন।
বিএনপি কি পারবে আওয়ামী লীগের বিশাল জনবলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে বা সমঝোতায় এনে একটি শান্ত বাংলাদেশ গড়তে, নাকি রাজনৈতিক প্রতিহিংসা দেশটিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেবে? এখন এটি দেখার বিষয় যে বিএনপির শুভবুদ্ধির উদয় হয় কিনা, এবং শুভবুদ্ধির উদয় হয়ে সত্যিকার অর্থে একদম নির্মোহভাবে বলছি যে এই মুহূর্তে বিএনপির আওয়ামী লীগের কাছে যাওয়া ছাড়া, আওয়ামী লীগের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। আওয়ামী লীগকে বলা যে আপনারা আসেন, রাজনীতি করেন, কিন্তু কোনো সহিংসতা করবেন না। আওয়ামী লীগ, আমি যতদূর মনে করি এই মুহূর্তে এটিও মেনে নেবে। আওয়ামী লীগ প্রয়োজনে 5 বছরের জন্য অপেক্ষা করবে, যে পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করবে তারা নিজেরা, যদি তারা রাজনীতিতে সুযোগ পায়, রাজনীতি করার সুযোগ পায়। বিএনপির একান্তভাবে উচিত আওয়ামী লীগের সাথে নিয়ে সেই রাজনীতির সুযোগ দেওয়া। আওয়ামী লীগ বিএনপির জন্য ক্ষতির কারণ হবে না, ক্ষতির কারণ হবে বিএনপি যাদের নিয়ে এখন চলছে সেই জঙ্গি গোষ্ঠী। কারণ তাদের জুলাই আগস্টে যে লক্ষ্য ছিল আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাদের সরকার, তাদের সেই সরকার গঠিত হয় নাই, যার কারণে পতনের নানা রকম পরিকল্পনা তারা সাজাচ্ছে বিএনপির পতনের, বিএনপিকে আউট করে দেওয়ার, বিদায় করে দেওয়ার। যে পথে আমি গতকালকে একটা ভিডিও করেছি যে পথে আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছে সেই পথেই বিএনপিকে বিদায় করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমি বিএনপি প্রধান তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারকদের বলবো যে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। এখনই সময় আওয়ামী লীগের শরণাপন্ন হন, আওয়ামী লীগকে সাথে নিয়ে আসুন। ওই জঙ্গি গোষ্ঠী যতই বাধা দিক, যদি বাধা দিতে আসে তাদেরকে দমন করুন। এছাড়া কিন্তু আপনাদের বাঁচার উপায় নেই।